যারা এখন নির্বাচন করবে তার ভিতরে স্বাধীনতার পক্ষের শক্তিকে আর বিপক্ষের শক্তিকে। তাহলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো, সরকারের কি উদ্যোগ? ইভেন আমি বঙ্গবন্ধু হত্যার বিচারেও আমার দ্বিমত আছে। আওয়ামী লীগ ভারত প্রীতি বেশি দেখে এখন পাকিস্তান প্রীতি করতে হবে, অথবা জামাতকে নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো না? মানুষের কাছে আস্থা বিশ্বাসযোগ্যতা নাই রাজনীতিবিদদের। আমরা বলবো হ্যাঁ করেছে, কারণ সবাই আদর্শহীন রাজনীতি করেছে, এই প্রস্তুত আমরা করছি। যে এ সরকারের অধীনে নির্বাচন নয়। আপনি লাল কার্ড দেখিয়ে দেন জনগণকে, দিয়ে দেখেন 5% ভোট পেয়েছে আওয়ামী লীগ, কেন এত ভয়? ইনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, রোজা নামাজ হজ জাকাত করি, আপনি বাড়তি শিক্ষার কি দিবেন? জামাতের তো জানানো উচিত যে আমরা জিতলে কি ইসলামিক শরিয়া আইন করব কিনা, সেটাও তো তারা বলছে না। জামাত ইসলামের রাজনীতি সিম্পল একটা জিনিস, যদি বুকে সাহস থাকে বাংলাদেশকে বলুক যে আমরা এই দেশে ইসলামী আইন কায়েম করতে চাই। বার্তা দেয় যে একটা বিভাজিত সমাজের দিকে সরকার এগোচ্ছে কিনা। যেই কথার ইউনূস সাহেব বলেন অনেক সুন্দর পৃথিবী চেয়ে চেয়ে দেখবে, আমি তার কোনো নিশ্চয়তা আজকে এই মুহূর্ত পর্যন্ত দেখছি না। আবু হেনা রাজ্জাককে আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা মাহবুব আজিজ বলছিলেন, তাতে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে, ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা দেখলাম, সেই আলোচনায় ঐক্যমত্য হলো কিনা সেটাও বলবেন, এবং বিভেদ প্রকট হচ্ছে, এই বিভেদ যদি প্রকট হয় আগামী রাজনীতিতে অর্থাৎ এই ভোটের রাজনীতিতেও তো প্রভাব পড়বে। আমি তো সেটা আপনাকে বলেই দিয়েছি অলরেডি। ভাই বলছে যে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে, বা যে সরকার ক্ষমতায় আছে তারা বোধহয় সেদিকে টানছে, এরকম ভাইয়ের কথার থেকে আসছে। আমি যেহেতু এই স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষের শক্তি যাদেরকে মিন করে তাদের কোনো প্রতিনিধি থাকলে এখানে ভালো হইতো। এ বিষয়ে আমি আগেই অনেক কথা বলেছি যে এই স্বাধীনতার পক্ষ বা বিপক্ষ শক্তি যাদেরকে বলি, এটা বললে কি হবে জানেন, যে আমি ওই ট্যাগ আমাকে লাগিয়ে দেবে। বাট ইনফ্যাক্ট আপনি দেখেন যে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল, তখন এরশাদ বিরোধী যে তিন দলীয় জোট যারা ছিল, কারা ছিল? তিন দলীয় জোট মানে তিনটা দল কারা ছিল? আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। এরশাদ যে ক্ষমতায় সে কি স্বাধীনতা বিরোধী শক্তি? এই কথা তো আজ পর্যন্ত আসেনি। তাহলে তাকে আপনি উৎখাত করবেন আন্দোলনের, ফাইন, সাথে স্বাধীনতা বিরোধী শক্তি কেন নিয়েছিলেন? সিম্পল কোশ্চেন। তখন কি সে রাজাকার, বা তখন কি তার কাছে স্বাধীনতা বিরোধী গন্ধ আপনি পাননি? আবার এদেরকে নিয়ে কিন্তু ক্যাবিনেটও গঠন করা হয়েছে, সেখানে তাদেরকে মন্ত্রীও বানানো হয়েছে। তখন কি তার গায়ের থেকে স্বাধীনতা বিরোধী গন্ধ আসেনি? আবার আপনি যদি আসেন, তাদেরকে অকপটে বিচার করছেন, কিন্তু এখন আপনি 5 জনের শাস্তি দেন, 10 জনের শাস্তি দেন, আপনি তো ইনকমপ্লিট রাখতে কেউ বলেনি, তখন কেন 5000 আসামি হলো না? আপনি তো বিচার 3 বার করতে পারবেন না একটা অপরাধের। আপনি তো পূর্ণ বিচার করেছেন, যদি না করে থাকলে তো আপনার বিচারটাই সঠিক হয়নি। ইভেন আমি বঙ্গবন্ধু হত্যার বিচারেও আমার দ্বিমত আছে। সেটা কোনটা? যারা বঙ্গবন্ধুকে কিল করছে তাদের বিচার আপনি করেছেন, তারপরে স্টেটমেন্ট দিয়েছেন তখনকার আইনমন্ত্রী যে ষড়যন্ত্রকারী যারা ছিল তাদের ব্যাপারে কমিশন হচ্ছে। আরে ভাই, কিলার পাওয়া গেলে তো ষড়যন্ত্রকারী পাওয়া যায়। আপনি কিলার পাইলে সে কিলারই তো বলবে যে আমাকে কে পাঠাইছিল, হত্যা করার জন্য কে পাঠাইছিল, XYZ এর নাম তো আসবে, তারা জীবিত থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, নামগুলো তো আসবে। তো তাহলে আপনি ওই বিচারটা তো কমপ্লিট করতে পারেননি। কিলার তো অনেক সময় অপরাধী থাকে না, কিলার কিল করছে, কিন্তু ষড়যন্ত্রকারী কনস্পিরেটর। আজকে যেমন এই যে বিচারটা হইলো 2024-এর গণহত্যার যে বিচারটা হইলো, সেই বিচারটায় কি হয়েছে? হুকুমদাতার বিচার হয়েছে। তার মানে হুকুমদাতা একটা ফ্যাক্টর। হুকুমদাতারকে যদি আপনি ধরতে না পারেন, তাহলে তো আবার হুকুম আসতে পারে, ইউ গো অ্যান্ড কিল। ওই কিলার মরে গেছে, কিলার বানাইতে কতক্ষণ লাগে? সুতরাং আমরা যে বলছি স্বাধীনতা বিরোধী শক্তি, আমি তো দ্বিমত করছি না, কিন্তু তাদের বিচারও করলেন, তাদের কিন্তু আন্দোলন করলেন, আবার তাদেরকে মন্ত্রীও বানাইলেন, আবার যারে নামাইছেন 3 দল জোট হইয়া এরশাদের জাতীয় পার্টি, এই পতিত সরকার আবার বিরোধী দল তাদেরকে দিয়ে বানাইছিল, বিরোধী দল থেকে মন্ত্রী বানাইছিল। আমি সভ্য জগতে কোথাও শুনি নাই যে বিরোধী দল থেকে মন্ত্রী থাকে। আবার সেই দলের প্রধান এরশাদ সাহেব ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তো এই রাজনীতি যখন বাংলাদেশে চলমান, সুতরাং এটাকে আমি স্বচ্ছ রাজনীতির কোনো
সুযোগ আমি দেখছি না। এবং এই যে টাইম টু টাইম অপোজ করেন, এই জন্য মানুষের কাছে আস্থা বিশ্বাসযোগ্যতা নাই রাজনীতিবিদদের, এটা হলে আমার কাছে মনে হয়। যেমন আজকে স্বাধীনতা পক্ষের ভাই বলল বিপক্ষের শক্তি পক্ষের শক্তি, এখনও আমরা এটা টানতেছি। যদি আপনি তাই টানেন তাহলে আপনি আমাকে বলেন এই মুহূর্তে স্বাধীনতা যারা এখন নির্বাচন করবে তার ভিতরে স্বাধীনতার পক্ষের শক্তিকে আর বিপক্ষের শক্তিকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি স্বাধীনতার বিপক্ষের শক্তির পক্ষেই সরকার থেকে থাকে তাহলে আমার তো মনে হয় সবার দলমত নির্বিশেষে একটা দাবি তোলা দরকার, সেটা কি, যে এ সরকারের অধীনে নির্বাচন নয়। আপনি জেনে শুনে আমরা এ সরকারের অধীনে নির্বাচনে যাব কেন? ইনি যদি স্বাধীনতার বিপক্ষের শক্তির দিকে থাকেন, প্লাস ইনার যদি নিরপেক্ষতা না থাকে এবং যদি প্রশাসন সেরকম না দেখি, নির্বাচন করার মতো পরিবেশ না দেখি, আমরা কেন? আমাদের তো তাহলে সবার ঐক্যমত্য হয়ে বলা উচিত যে কি এই সরকারের অধীনে নির্বাচন নয়, কিন্তু আমরা তো সেই নির্বাচনের দিকে যাচ্ছি। এর মানে এই না যে আমি নির্বাচন বিরোধী, আমি বলছি কথার আলোকে। আপনি যদি নিশ্চিত থাকেন যে সুন্দর নির্বাচন হবে না এবং স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে এই সরকার কাজ করতেছে, এটা থাকে বলতে দিয়েন, তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচনটাই আমাদের করা উচিত না, আমি মনে করি। নিশ্চয়ই আপনি যোগ করবেন। জি, আমি বলতে চাচ্ছি যে আসলে এখানে তো আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, করতে পারবো না করব না তা না, আমরা কিছু প্রবণতার ব্যাখ্যা করতে পারি, বিশ্লেষণ করতে পারি যে কে কি করতে চাচ্ছে বা কি করার তার শরীরী ভঙ্গিমায় কি বোঝা যাচ্ছে। যে এই যে সরকারকে তো আমি স্বাধীনতা বিরোধী বলিনি, আমি বলছি এরকম পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে ৭১-এর যে মুক্তিযুদ্ধের যে আমাদের চেতনাগুলো যেগুলো পাওয়া বাংলাদেশের, সেগুলোর চাইতে বড় হয়ে উঠছে সাম্প্রদায়িক শক্তির উল্লম্ফন। সেইটা তো স্পষ্ট। তাহলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো সরকারের কি উদ্যোগ, ৩২ নম্বর ভাঙা হলো সরকারের কি উদ্যোগ? কোথাও কোনো জায়গায় কোনো উদ্যোগ আমরা দেখিনি। আমরা পাকিস্তানের যে শিল্পীদেরকে এখানে আধিক্য দেখছি, কি কারণে দেখছি? হঠাৎ করে পাকিস্তানের সাথে এত মিটিং আমরা কেন দেখছি? এগুলো কি আমরা বলতে পারবো না? এগুলো বলা মানে কি সরকারকে বলা যে তুমি স্বাধীনতা বিরোধী সরকার? তা তো নয়। কেন? তার মানে কি এটা কি সরকার এমনভাবে চেষ্টা করছে এক ধরনের ব্যালেন্স, এখানে আওয়ামী লীগ ভারত প্রীতি বেশি দেখে এখন পাকিস্তান প্রীতি করতে হবে? অথবা জামাতকে নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো না? জামাতকে যে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে কিংবা বিএনপি সরকার গঠন করেছে, এর দায় আমরা নেব কেন? আমরা বলবো হ্যাঁ করেছে, কারণ সবাই আদর্শহীন রাজনীতি করেছে। এই প্রস্তুত আমরা করছি যে কারো কোনো আদর্শ স্পষ্ট নেই, কেউ কোনো দলীয় ম্যানিফেস্টোই প্রকাশ করছে না। জামাতের তো জানানো উচিত যে আমরা জিতলে কি ইসলামিক শরিয়া আইন করবো কিনা, সেটাও তো তারা বলছে না। এবং তাদের তো পরিষ্কার করতে হবে, তাহলে তো কারো হাতই থাকবে না এই দেশে শরিয়া আইন থাকার পরে, যে এই হারে চুরি বেড়েছে। তো সেই জিনিসগুলো তো পরিষ্কার করতে হবে জামাতকে। এবং সেক্ষেত্রে আপনার বিএনপি তাদের যে দফা, যে বিভিন্ন দফার কথা আমরা শুনেছি, তারা জিতলে কি পরিস্থিতিতে যাবে সেই বিষয়গুলো তো পরিষ্কার হওয়া উচিত। নানান সময় আমরা নানান কথা বলি। এনসিপি একটি দল, এত কম সময়ের একটি দল, সরকার তাকে যেভাবে উৎসাহিত করে বিএনপি এবং জামাতের পাশাপাশি বসিয়ে দিল। আচ্ছা, দেশে কি বাম রাজনীতি নাই? ভাই যে ৮০ দশকের কথা বললেন, তখন বিএনপি আর আওয়ামী লীগ আর জামাত শুধু রাজনীতি করেনি, একটা অন্যতম প্রধান দল ছিল বামপন্থী জোট। এবং এই সারা বাংলাদেশের আজকে মুক্তিযুদ্ধের যে ৬০ দশকের বিকাশ, তার প্রধান চালিকা শক্তি তো বাম রাজনীতি। সেইখান থেকেই তো বাঙালি সংস্কৃতির জাগরণ ঘটেছে ৬১ থেকে ৬৯-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। সেগুলো কোথায়? কেন তাদের সাথে কখনোই সরকারকে আমরা আলাপ করতে শুনি না? এই প্রশ্নগুলো করা মানে কিন্তু সরকারকে পাকিস্তানের সরকার বলো না, মুক্তিযুদ্ধের বিরোধিতা বলো না। আমরা বলতে চাচ্ছি এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো কি ইঙ্গিত দেয়, কি বার্তা দেয়? বার্তা দেয় যে একটা বিভাজিত সমাজের দিকে সরকার এগোচ্ছে কিনা। অর্থাৎ সরকারের কি মনে আছে তা তো আমরা জানি না। এরকম কি কারো মনের মধ্যে আছে যে আওয়ামী লীগ না থাকলে আমাদের কারো জন্য খুব ভালো হয়? কারণ আওয়ামী লীগের 40% ভোট আপনি 2009, 2001, 96 এবং 91 চারটি যে গ্রাহ্য নির্বাচন, কমপক্ষে 40 দুইটি বড় দলের ভোট, এই 40টি না হলে এটা নিয়েই কিন্তু ভাগবন্টন হচ্ছে। আসলে আপনি শেষ পর্যন্ত আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের এত ভোট থাকলে তারা নির্বাচন করতে ভয় পেয়েছে কেন? ভয় পেয়েছে কারণ তারা ওই ভোটের পরেও তারা মনে করেছে যাবো কেন, যদি কিছু কম পড়ে যায়, বিএনপি যদি এগিয়ে থাকে, আমার দরকারটাকে আমি জোর করে নেই। এটাই তো অগণতান্ত্রিক মানসিকতা। আপনি যদি নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের ভোট নাই, আপনি আওয়ামী লীগের নির্বাচনে দাঁড়া করিয়ে দেন, তারা পারলে দাঁড়াক,
আপনি লাল কার্ড দেখিয়ে দেন জনগণকে, দিয়ে দেখেন 5% ভোট পেয়েছে আওয়ামী লীগ, কেন এত ভয়? আওয়ামী লীগকে আপনারা তো ভয় পান কেন? তার তো নেতাকেই ফাঁসি দিয়ে রায় হয়ে গেছে, তারপরেও কেন আপনারা এক টেবিলে বসে কথা বলতে পারেন না? কারণ হচ্ছে যে এই যে মানুষগুলো প্রজন্ম পরম্পরায় যে রাজনীতির সঙ্গে জড়িত, তারা কিন্তু অনেক সময় নেতাকে, সেটা চেয়ে তো বড় কথা আমি কোন ঘরানার, আমার পেছনে কোন রাজনীতির আদর্শটি আছে, সেরকম কিছু মানুষ কিন্তু সমাজে এখনো আছে। সেটা বাম রাজনীতিতে আছে, সেটা বিএনপিতেও আছে, জামাতেও আছে, আওয়ামী লীগেও আছে। ওনার সাথে আমি একটা জিনিস একমত করি, জামাত ইসলামের রাজনীতি সিম্পল একটা জিনিস, যদি বুকে সাহস থাকে বাংলাদেশকে বলুক, যদি বুকে সাহস থাকে, ওনার শরিয়া আইন টেনের ধার ধারি না আমরা। বিকজ 90-92% মুসলমানের দেশে আপনি ধর্মীয় কি শিক্ষা দিবেন? বাড়তি দেওয়ার কিছু নাই। কিন্তু শুধু আপনারা বলেন একবার যে আমরা এই দেশে ইসলামী আইন কায়েম করতে চাই, মুসলিম রাষ্ট্র বানাইতে চাই, কেমন? ইরান বা আফগানিস্তান মডেল নয়। আপনারা শুধু বলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তার্কি মডেল নেন, আমার আপত্তি নাই। কিন্তু আপনি যদি আফগানিস্তান কিংবা ইরানের চিন্তা করেন, এটা এই দেশের লোক খাবে না। এবং আমি সেজন্য বলবো, এই 90-92% মুসলমানের দেশে আপনার আলাদা, এখন সবাই নামাজ পড়ে, ইনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, রোজা, নামাজ, হজ, জাকাত করি, আপনি বাড়তি শিক্ষার কি দিবেন? আর যেটা বলছেন উত্তরণের যেটা উপায়, এই যে এই সংকট থেকে, আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, আমরা এখন পর্যন্ত সংকট থেকে উত্তরণের মতো একদম মসৃণ কোনো পথ আমরা দেখি না। কেন দেখি না? আপনি দেখেন, আপনি এখন পর্যন্ত নির্বাচনের গন্ধ আমরা পাচ্ছি না। এখনো কেউ বলছে লটারির মাধ্যমে আমলাদেরকে ইয়ে করবে। এটা কি অ্যাপার্টমেন্টের পার্কিং, যে লটারিতে আমি পার্কিং নিব? এটা একটা রাষ্ট্র। 2 নম্বর হচ্ছে, আমরা সংবিধান 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 করে চিৎকার করতে করতে যে ওই সংবিধানে নির্বাচন হচ্ছে, জাস্ট সংবিধান থেকে আউট। কেন বলছি? সংবিধানে গণভোট নাই, গণভোট হবে। সংবিধানে 26 ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন যেতে পারে না ওই সংবিধান মোতাবেক, কিন্তু সেটাও হচ্ছে। তার মানে পুরা সংবিধানের বাইরে থেকে ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন হতে যাচ্ছে। সব কিছুর একটা অনিশ্চয়তা। এবং আমি জানি না নির্বাচন হলে যেই কথার ইউনূস সাহেব বলেন অনেক সুন্দর পৃথিবী চেয়ে চেয়ে দেখবে, আমি তার কোনো নিশ্চয়তা আজকে এই মুহূর্ত পর্যন্ত দেখছি না। নির্বাচন করতে পারেন, নির্বাচন হবে, সবই ঠিক আছে, বাট সেটার ইম্প্যাক্ট কী হবে? এবং আমার কাছে মনে হয় না, যদি খারাপ দিয়ে আপনি নিদর্শন তৈরি করতে চান, তাহলে সেই নিদর্শনটা হতে পারে।